কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত স্বপ্নাঙ্গন অনুষ্ঠান। পরিচালনায় কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের কর্ণধার শ্রাবণী চক্রবর্তী। সঞ্চালনায় আমি সুতপা অধিকারী। প্রকৃতি সেজেছে অপরূপ রূপে। রোদ বৃষ্টির খেলা, সাদা মেঘের মেলা, পদ্ম শিউলি আর কাশফুলের সমারোহ। আনন্দময়ীর আগমনে সকলে মেতে উঠেছে আনন্দ গানে। আজ আমরা স্বপ্নাঙ্গনে দুজন শিল্পী বন্ধুকে পেয়েছি, যারা তাদের কবিতা এবং শ্রুতি নাটক এই আনন্দময়ী মা দুর্গার উপর রচিত কিছু কবিতা এবং শ্রুতি নাটক নিয়ে এসেছেন। এই শ্রুতি নাটক এবং কবিতা আমাদের শিল্পী বন্ধু স্বাতী গৌতম নিজেরই লেখা এবং পাঠও করবেন ওনারা দুই স্বামী স্ত্রী মিলে। তো আমরা চলে আসছি স্বাতী গৌতমের কাছে। তোমাকে এই স্বপ্নাঙ্গনে স্বাগত। মূলত তুমি নিজের লেখার সম্পর্কে কিছু বলো, যে কবিতা শ্রুতি নাটক তুমি কবে থেকে লেখা শুরু করলে? প্রথমে আমি সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানাই। আমি কবিতা ছোটবেলা থেকেই লিখছি এবং ধীরে ধীরে এটা আমার আরও বিস্তার লাভ করছে। আমার আনন্দ প্রকাশন থেকে 4টি কবিতার বই প্রকাশিত হয়েছে। এবছর শ্রুতি নাটক এবং একটি কবিতার বই প্রকাশিত হতে চলেছে, আগামী বইমেলায় প্রকাশিত হবে। খুব সুন্দর, এবং তোমাকে অগ্রিম অভিনন্দন তার জন্য। আমরা সত্যি ধন্যবাদ। আনন্দ প্রকাশনের মতো একটা সংস্থা থেকে, প্রকাশনী সংস্থা থেকে তোমার এতগুলো বই, একক বই। আচ্ছা, বিভিন্ন লিটল ম্যাগাজিনে তো বেরোই। আচ্ছা, বহু বছর ধরে আজ তোমরা তোমারই লেখা সবকিছুই মানে শ্রুতি নাটক এবং কবিতা পাঠ করবে। আচ্ছা, তো এমনি তোমার বাড়ির সম্পর্কে বলো কিছু। কে আছে তোমার বাড়িতে, আর কে কে রয়েছেন? আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মা, আমার স্বামী এবং আমার একটি পুত্র সন্তান। আচ্ছা, তো ছেলেকেও কি তুমি এই সংস্কৃতি জগতের সঙ্গে পরিচিতি করিয়েছো? মানে ও কি এর সঙ্গে কানেক্টেড? হ্যাঁ, ও লিখতে ভীষণ ভালোবাসে এবং ও আঁকতে ভীষণ ভালোবাসে। ওর আঁকা বিভিন্ন প্রদর্শনীতে প্রদর্শন করা স্থান পেয়েছে এবং বর্তমানে ও একটি ছোট শর্ট ফিল্ম প্রকাশিত হয়েছে ওর। এইভাবে আমি দেখেছি। অ্যাকচুয়ালি আমি সেই জন্যই তোমাকে, তোমার ছেলেকেও আমি এই মঞ্চ থেকে, মানে এই স্বপ্নাঙ্গনের মঞ্চ থেকে ওকেও আমি শুভকামনা জানালাম। আমি দেখেছি, ওর ভবিষ্যৎ খুব উজ্জ্বল হোক। তো আমরা ফিরে আসি অনুষ্ঠানে। তুমি প্রথমে আমাদের কি শোনাচ্ছ? আমি প্রথমে আজকে এক দাদু, ঠাকুমা এবং তার নাতির একটা মিষ্টি কথোপকথন শোনাচ্ছি। ওকে, শুরু করো। কবিতার নাম পরিবর্তন। আজকে আবার কি পুজো দাদু ভাই? ঢাকের বাদ্যি বাজে? বুঝবে না ঠাম্মি, এ যুগে যে খুঁটি পুজো প্রথমে সাজে। সে আবার কি গো ভাই? খুঁটি পুজো আবার কি? ভিত পুজো যেমন বাড়ির আগে, এ প্যান্ডেলের আগের ফুর্তি। সে আবার কি যে বলো, হয় কি সে তাতে? একটা খুঁটি সাজিয়ে রেখে পুজো হয় তাতে। কতই রঙ্গ দেখি যে আজ, কিছুই বুঝি না যে। তোমরা ঠাম্মি ওল্ড ফ্যাশনের, বোঝানো যাবে না কিছুতেই।
সকাল হতে ঝুড়ি ভরা ফুল তুলতেম পালা করে। ও সব এখন ভেবো না ঠাম্মি, সব পাওয়া যায় বাজারে। আমাকে একটু নিয়ে যাবে দাদু ভাই, পুজো দেখবো সারাদিন। ও সব ঠাম্মি এনো না বাথায়, বুঝবে না তুমি থিম। থিম আবার কি রে সোনা, কেমন করে দেখবো? ভাবনাটা কি ভাবতে ভাবতে দেখবে রাস্তায় গিয়ে ঠেকবো। ওরে বাবা, এসব কি হলো রে ভাই? মা কেমন করে থাকে? পুজো এখন বনেছে ইন্ডাস্ট্রি, জানো কত লোক বাঁচে? আমাদের সময়ও পুজো হতো নিরিবিলি আড্ডা প্যান্ডেলে। ও সব এখন ব্যাকডেটেড ঠাম্মি, সেলফিতে পুজো জমে প্যান্ডেলে। বাবা রে বাবা, কতদিন ধরে পুজো চলে রে দাদু ভাই। আগে 3 পরে 4, সপ্তাহখানেক বেশ নেচে বেড়াই। আচ্ছা দাদু ভাই, আগের দিন ফিরিয়ে আনতে পারো? পুজোটা একই আছে ঠাম্মি, শুধু উৎসটা চেপে ধরো। সত্যি এত সুন্দর তুমি নিজে লিখেছো, এবং দুটো গলাকে ঠাকুমা আর নাতির যেই গলার যে চেঞ্জটা অনেক সময় করা যায় না, বয়স্ক মানুষের গলাটা খুব ভালো, খুবই সুন্দর। ঠিক আছে, আমরা এরপরে কি শোনাচ্ছ? সরাসরি সেখানেই চলে যাই আমরা। পরবর্তী কবিতা অন্য পুজো। দেবী পূজা চলছে, কাসর ঘণ্টা ঢাকের আওয়াজে মত্ত চারপাশ। দেবী এসেছেন, দেবী! সবাই হাতে ফুল নিল, জোর হাতে অঞ্জলি দিচ্ছে, ফুল নিচ্ছে পায়ে। আমি ফুল হাতে নিয়েও ছুটতে পারলাম না, আমি ধর্ষিত এক নারী। আমার পাশে দাঁড়ানো মেয়েটাও দিতে পারল না, ওর মুখ পুড়েছে অ্যাসিডে। দেবীর মতো সুন্দর মুখ ছিল ওর। আমার কোলে যে 6 বছরের বঞ্চি, ও কেন ফুলগুলো দিল না? জন্মলগ্ন থেকে ওর মা নির্যাতিতা, তবুও ও বেঁচে আছে। আমার খানিক পিছনে দাঁড়িয়ে আছে বছর 12-র মেয়েটা। জোর করে ওকেও দাঁড় করানো হয়েছিল বিয়ের লগনে। ওই দেখো, ওই 40 বছরের মহিলার হাতেও পুষ্পার্ঘ। উনিও যে আইবুড়োর তকমায় সমাজের চোখে এক পেশি। আর ওই মা, যিনি চোখের জলে ভরিয়ে দিচ্ছেন ফুল, উনি সিঁদুরের দাম গুনছেন। আর ওই বছর 25-এর মেয়ে, যে সদ্য মেয়ে হয়েছে পুরুষত্ব ছেড়ে, তার হাতের ফুল পেল না মা। আমরা যদি সকল ফুল আমাদের নিজেদের পায়ে অর্পণ করি, দেখবেন দেবী আনন্দ পাবেন, সমাজের ভ্রুকুটি নিক্ষিপ্ত হবে। দেবী হয়ে নিজেরাই নিজেদের না হয় বিসর্জন দেব। কাসর বাজাও, ঢাক বাজাও, কাসর বাজাও, ঢাক বাজাও, ঘন্টা বাজাও জোরে। কাসর বাজাও, ঘন্টা বাজাও, ঢাক বাজাও জোরে। অপূর্ব, অপূর্ব। মানে দুটো কবিতা, দুটো ভিন্ন স্বাদ। তো মানে তোমার এই লেখনী যেন মানে চলতে থাকে, চলতে থাকে। তুমি দিনের কিছুটা সময়ের জন্য নিশ্চয়ই দাও। হ্যাঁ, এটা অবশ্যই দেওয়া দরকার। তো আমাদের আরও একটি কবিতা তুমি শোনাও, যেটি আরেকটু অন্য ধরনের। সেরকমই কিছু ভেবে এসছো কি? আরেকটি কবিতা, কবিতার নাম আয়না। সময়ের আয়নায় আজকে দুর্গা মুখ দেখে, পরিচয় দিতে যায় খোলা মণ্ডপে মাতৃশক্তির প্রতীকে। আবেদন তার শরীরের দেওয়াল ছাড়িয়ে
জ্বালা যন্ত্রণাময় এক ক্রুশে, যারা সরস্বতীর বরপুত্র নয়, লক্ষ্মীর ঝাঁপিতে পরজীবীও নয়, তাই উৎসব তার বড়ই একার। মিলনের মিলন কল্পনায়, ইচ্ছে ডানা মেলে নীল আকাশে ভেসে যায় পেঁজা তুলোর মতো, ভেজা পদ্মহীন মৃণালে হাজার হাজার মাইলস্টোন পেরিয়ে আজকের দুর্গা রুক্ষ মাঠ পেরোয়। বিসর্জনের মুকুট মাথায় পড়ে, পোড়া ধূপ, জ্বলন্ত প্রদীপ, এক ঘট জল। আসলে মনে হচ্ছে যেন তোমার কবিতা একটার পর একটা আমরা শুনতেই থাকি, কিন্তু আমাদের হাতে তো সময়ের একটা বিশেষ দাম রয়েছে এবং এখন আমাদের সময় হয়ে গেছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেওয়ার। আমরা ফিরে আসব বিজ্ঞাপন বিরতির পর। তো আপনারা যারা চ্যানেল ভিশনে অনুষ্ঠান করতে চান তাহলে তারা চলে আসবেন। কিভাবে আসবেন? নিচে যে নাম্বারটি যাচ্ছে ওখানে যোগাযোগ করবেন এবং আমাদের অনুষ্ঠান কেমন লাগছে সেটাও যদি জানাতে চান তাহলেও ওই ফোন নাম্বারে ফোন করে আপনারা জানাতে পারেন। তো আমরা ফিরে আসছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। ফিরে এলাম ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত স্বপ্নাঙ্গন অনুষ্ঠান পরিচালনায় কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের কর্ণধার শ্রাবণী চক্রবর্তী। তো আমরা এবার যে শিল্পী বন্ধুকে নতুন পেয়ে গেছি, উনি আসলে আমাদের সাথী গৌতমের হাজবেন্ড। দাদা, আপনার নাম? নমস্কার, আমি নিলয় গৌতম। আচ্ছা, আপনি কি করেন, মানে একটু পরিচয়টা সেরে নিই। পেশাগতভাবে আমি অধ্যাপনা করি, তাছাড়া আমি একটি নাট্যদলের সঙ্গে যুক্ত, কলাক্রান্তি নাট্যদল, যার কর্ণধার ছিলেন স্বর্গীয় অনিমেষকান্তি ঘোষাল। তিনি আমার মাস্টারমশাইও ছিলেন, আমার কলেজে পড়াতেন। সেই নাট্যদলের সদস্য আমি। বিভিন্ন মঞ্চে মঞ্চস্থ হয় আমাদের নাটক, সারা বছরই তার প্রস্তুতি চলে বিভিন্নভাবে। তাছাড়া আমি এবং আমার স্ত্রী দুজনে মিলে শ্রুতি নাটক করি। কলকাতা এবং শহরতলির বিভিন্ন মঞ্চে বিভিন্ন জায়গায় আমরা শ্রুতি নাটক করে থাকি। বিভিন্ন লেখকের লেখা, আমার স্ত্রীর লেখা, সব মিলে আর কি। তো মানে আপনাদের সবার মধ্যেই একটা সংস্কৃতির একটা, মানে বাড়িতেই একটা বাতাবরণ। ছেলেও আপনার শর্ট ফিল্ম বানিয়েছে এবং ওর আঁকা সত্যি বলতে কি আমি দেখেছি। অ্যাকচুয়ালি সাথী আমার বান্ধবী হয়, বোনের মতোই বান্ধবী বলা চলে। তো খুব ভালো লাগলো আপনাদের এরকম একটি পরিবারের সঙ্গে আমরাও পরিচিতি লাভ করি যখন, যে প্রত্যেকেই একটা সংস্কৃতিকে ধরে চলতে চায়। সব নিজ নিজ ক্ষেত্রে থাকার পরেও সংস্কৃতি নিয়ে তারা চলতে চায়। এটা খুব প্রয়োজন আমাদের জীবন যাপনের জন্য, সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকাটা খুব প্রয়োজন। তো আপনারা আজকে আমাদের একটি শ্রুতি নাটক শোনাবেন, তো সেটার প্রেক্ষাপটটা বলে আপনারা শুরু করুন আপনাদের শ্রুতি নাটক। প্রাক শারদীয় সময় এই শ্রুতি নাটকটি আমরা শোনাবো। এটি রচনা করেছেন আমার স্ত্রী সাথী গৌতম। দুর্গা ঠাকুর কৈলাসে ফিরে যাওয়ার পর মহাদেবের সঙ্গে তার কথোপকথন, সেই নিয়ে এই নাটকটি। এর নাম দুর্গা ফিরল কৈলাসে, রচনা সাথী গৌতম। কি গো গিন্নি, আজ কি ঘুম থেকে উঠবে না? অনেক বেলা হলো তো। তোমার হাতের সাজানো কলকেতে কতদিন টান দিই না, একটু একটু সাজিয়ে এনে দাও না লক্ষ্মীটি। উঠছি, শরীরটা ভালো লাগছে না।
এতদিনেও বিশ্রাম হলো না? সারাদিন তো আর আমার সেবা করতে হয়নি। কি করেছো মায়ের কাছে গিয়ে? গা হাতে পায়ে কি প্রচণ্ড ব্যথা হয়েছে গো। এ ক্লান্তি কাটতে তো কিছুদিন লাগবে। বুঝতে পারছি, বাপের বাড়ি গিয়ে শুধু টই 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 করা হয়েছে। ছেলেমেয়ের চোখগুলোতে কালি পড়ে গেছে। তবে নাদুস নুদুস ভুঁড়িটা তো গনসা আরও বাগিয়ে এনেছে দেখছি। খুব জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে বলো? তা তো একটু হবেই। এই জানো তো, মায়ের হাতের পান্তা ভাত আর কচু শাকটা যা হয়েছে না, মুখে লেগে আছে। কি বললে? পান্তা ভাত? পান্তা ভাত খেয়েছো? হ্যাঁ, অবাক হবার কি আছে? না মানে বাড়িতে তো জন্মেও পান্তা ভাত খেতে চাও না? মায়ের হাতের পান্তা ভাতের কি স্বাদ! গোবিন্দভোগ চালের ভাতে লেবু আর নারকেল টুকরো দিয়ে খেতে দারুণ লাগে গো। তোমাকে একদিন খাওয়াবো। হ্যাঁ গো গিন্নি, শুধু পান্তা ভাতই খেলে? না না, তা কেন খাবো, খেয়েছি, অনেক কিছু খেয়েছি। তাই বলো? তোমার মায়ের নারকোল নাড়ু দারুণ হয়। আমার জন্য দু চারটে এনেছো নিশ্চয়ই? নিয়েছিলাম আঁচলে বেঁধে, কিন্তু এত ভিড় করে থাকে না, কখন পড়ে গেছে টেরই পাইনি। মর্তলোকের মানুষরা আমায় দেখে যেন আপ্লুত হয়ে পড়ে। থাক, অনেক হয়েছে, আর শুনতে চাই না। এই জন্যেই বলেছিলাম এত সেলিব্রিটি হওয়ার দরকার নেই। সেলিব্রিটি না হলে আঁচলের নাড়ু আঁচলেই থাকতো। আমার না হয় দু চারটে নাড়ু খাওয়াই হতো। ছাড়ো, তাড়াতাড়ি আমার কলকেটা সেজে দাও তো। এই রাগ করলে? আমি তোমার নারকেল নাড়ু বানিয়ে দেব। উফ, কলকেটার কি অবস্থা! দাও সেজে নি। আগুনটা দাও। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। এই একটু বসো না পাশে, একটু গপ্প করি। কেমন কাটালে একটু শুনি। আমি মরতে গেলে তো এত আয়োজন হয় না, শুধু জলের পাহাড়। মনে হয় মর্তের যত জল বুঝি আমার মাথায় এসে পড়ল। মনে মনে ইচ্ছা হচ্ছিল তোমার দেওয়া ওই স্যুট প্যান্টটা পরি, কিন্তু সেই তো খালি গায়ে বসিয়ে দেবে, মাথার ওপর চাপিয়ে দেবে ফলগুলো। কি ভক্তি রে বাবা! আমার মাথা ফেটে যাওয়ার উপক্রম। আর ফল খেতে খেতে একেবারে বিরক্তি লেগে গেল গো। এটা কিন্তু একদম ঠিক বলেছ। ও হ্যাঁ, শোনো না, লক্ষ্মী মায়ের জন্য একটা লাল রঙের কাতান সিল্ক কেনো তো। ওকে তো ছাড়তেই চাইছিল না কেউ। মাকে কথা দিয়ে এসেছি আগামী সপ্তাহে ও যাবে। তা এত শাড়ি পেলে ওগুলো তো সঙ্গে করে আনতে পারতে। দূর, ছাড়ো তো। ও তুমি তো জানো আমার দ্বারা ওসব হবে না। হ্যাঁ, তা তো জানি। এই জানো তো, আজকাল আমি মর্তে পৌঁছতেই কি আয়োজন! শাক ঢাক বাজিয়ে বরণ করে নিয়ে ঢোকাবে। কি খাতির! আজকাল আমি পৌঁছবার কত আগে থেকে আয়োজন শুরু হয়ে যায়। কি অপূর্ব মন্দির সজ্জা সব! অভিনবত্ব প্রকাশ পায়। শিল্পীদের সত্যি তারিফ করতে হয়। আমি তো অবাক হয়ে যাই। আমার সাথে সেলফি তুলছে। আমি তো একটুও বিশ্রাম পাই না। সব সময় হাসি মুখে থাকতে হয়। রাতেও একটু ঘুমোতে পারি না। সারা রাত সবাই আনন্দ করতে করতে চলেছে। তোমার খুব কষ্ট হয়, সেটা বুঝি। আরে বয়স তো হচ্ছে, কিন্তু কেউ তো মানবে না তা। আমি সেলিব্রিটি হয়ে অনেক টাকা ডিমান্ড করতে পারি, তাতে আমাদের সংসারটা আরো ভালো চলে। কিন্তু দেখো কত লোকের সংসার চলছে এই আয়োজনকে কেন্দ্র করে। তা তুমি কি ভাবছো সব গ্যাটের টাকা খরচ করে করছে? নইব চ। কত ব্ল্যাক টাকা হোয়াইট হচ্ছে সেটা জানো? কি যে বলো! ঠিকই বলি। এই কলিযুগে সব কিছুই বড্ড মেকি গো। এটা কিন্তু তুমি একদম ঠিক বলেছ। সবেতেই কম্পিটিশন। এই কম্পিটিশনের চক্করে পড়ে আমাকে এক সময় নাজেহাল হতে হচ্ছে।
আমিও আগের মতো প্রাণ পাই না জানো। কত জায়গা থেকে কত বিচারক আমায় দেখতে আসছে। আমাকে নিয়ে যখন রসিকতা করে না, আমার ভীষণ লজ্জা করে। থিম পুজো আমার ভাবমূর্তিটা নষ্ট করে দিচ্ছে। যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরও তার স্বাদ নিতে হবে গো গিন্নি। আচ্ছা, আজ কি রান্না করেছো বলো তো? এবার ভাবছি একটা রান্নার লোক রাখবো। কেন গো গিন্নি, কে বুদ্ধি দিল? বেশ তো, তোমার হাতের রান্না খাচ্ছিলাম। আচ্ছা বাবা, আমিই করব। মাঝে মাঝে অনলাইনে অর্ডার করিয়ে খাবার তো আনতে পারো। সে আবার কি গো গিন্নি? থাক, তোমার আর বুঝে কাজ নেই। কলকাতে সারাদিন টান দাও। আজ আমি তোমাকে একটা স্পেশাল মেনু করে খাওয়াবো। যতই মর্তের মানুষ জীবনে আরাম পেতে চায়, সত্যি ওরা ভালো নেই গো। মানুষের মধ্যে খিদে বেড়ে গেছে, চাহিদা বেড়ে গেছে। কোন স্রোতে যাচ্ছে তারা নিজেরাই জানে না। এর ফলে বিশৃঙ্খলায় ভরে যাচ্ছে, ধৈর্যও কমে যাচ্ছে। তুমি কি ওদের জন্য কিছু করতে পারো না? এ যে ঘোর কলি গো প্রিয়ে, এ যে ঘোর কলি। দেখো কিভাবে একটা সভ্যতা গড়ে, কিভাবে আবার তা ভাঙে। এত অর্থ দিয়ে হবেটা কি? খিদের জ্বালা বড় জ্বালা, কাউকে বাঁচায় কাউকে মারে। আচ্ছা গিন্নি, যদি যদি 1 বছর মরতে না যাই তাহলে কি হবে বলো তো? ধুৎ, এসব অলক্ষণের কথা বলতে নেই। শোনো শোনো, শুধু আশিস জানাই আমার সন্তানরা যেন থাকে দুধে ভাতে। আচ্ছা গিন্নি, তুমি তো মহিষাসুর বধ করেছ, মর্তের অসুরদের বধ করে আসতে পারো না তুমি? না, পারি না তা নয়, কিন্তু ওদের আনন্দের দিনে ওদের বধ করতে খুব খারাপ লাগে গো। যারা অন্যায় করবে তারা কালের নিয়মে ঠিক শাস্তি পাবে। আলাদা করে বধ করার কি প্রয়োজন? তা ঠিক, মর্তের মানুষ আমাদের মন্ত্রোচ্চারণ করে পুজো করে। বুঝুক ছাই না বুঝুক, স্মার্টলি বলছে তো। এখন আবার মাইক্রোফোনের সামনে বলে। হ্যাঁ গো, তবে মন্ত্রগুলো যখন ভুল বলে না, আমার ভীষণ হাসি পায়। তবে নিজেকে কন্ট্রোল করে থাকি। আমি একবার হাসলেই ওই নিয়েই ট্রোল শুরু হয়ে যাবে। ঠিক বলেছ গিন্নি। যাই, লক্ষ্মী মায়ের জন্য শাড়িটা কিনে নিয়ে আসি, তবে লাল রঙের তো। হ্যাঁ হ্যাঁ, লাল তো বটেই। তাড়াতাড়ি এসো, আমি রান্না বসিয়ে দিচ্ছি। দেরি করো না যেন। ঠিক আছে ঠিক আছে, আসছি। কোনো কথা হবে না। এত সুন্দর একটি শ্রুতি নাটক, এবং এই হাসির ছলে অনেক কিছুই এই শ্রুতি নাটকের মধ্যে বলা আছে। সুন্দর, মানে আমি যত শুনছি সাথী, তোমার লেখা, মানে আমি আপ্লুত। এভাবেই তোমার লেখনী চলতে থাকুক, আর দাদা তোমাকে সব মানে সঙ্গ দিতে থাকুন আর কি। দুজনে মিলে এভাবে এই শ্রুতি নাটক, এত ভালো এই শ্রুতি নাটকটি, মানে এর মধ্যে হাসি আছে, হাসির মানে হাসির সঙ্গে আমাদের যে সমসাময়িক যে জীবনযাত্রা কিভাবে চলছে, তো তারও উল্লেখ এর মধ্যে রয়েছে, এবং তাকে একটু হাসির ছলে আঘাতও করা হয়েছে। তো আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। সময়ে আর আমাদের সঙ্গ দিল না, সময় এখানেই শেষ। তো আপনারা দেখতে থাকুন স্বপ্নাঙ্গন, আর যারা আসতে চান নিচের দেওয়া এই নাম্বারে ফোন করে আসতে থাকুন। নমস্কার দাদা, আপনারা ভালো থাকবেন এবং আবার আসবেন আশা রাখি। ধন্যবাদ সকলকে। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে।